দীর্ঘ 15 বছর ধরে আমি মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টরদের ফাইল দেখি। সেটা দেখতে দেখতে আমার মনে হয়েছে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যারা কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন তাদের বহু ফাইন্যান্সিয়াল ইররেগুলারিটি রয়েছে, যেগুলো তাদের নিজেদের বিপদ ডেকে আনার পক্ষে যথেষ্ট। আমি এই ভিডিওতে তাদের জন্য কিছু সতর্ক বার্তা দেব। আপনারা প্রত্যেকেই হয়তো আপনাদের ইনকাম ট্যাক্স, জিএসটি বা অন্যান্য ফিনান্সিয়াল যে সমস্ত কর্মকাণ্ড কোনো না কোনো ফার্ম বা অ্যাসোসিয়েশনের কাছে গিয়ে করান, কিন্তু আমি জানি না তারা বহু ক্ষেত্রে আপনাকে প্রপার অ্যাডভাইস দেয় কিনা, বা অ্যাডভাইস দিলেও সেটা আপনারা কার্যকরী করেন কিনা। এখন সময় এসেছে সমস্ত কাজগুলোকে ঠিকঠাক গুছিয়ে নেওয়া, কারণ ভবিষ্যতে যে কোনো সময় নোটিশ এলে তখন কিন্তু আপনাকেই দায়বদ্ধ থাকতে হবে। মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টরদের ফাইলে বেশ কিছু ইররেগুলারিটি থাকে। প্রথম ইররেগুলারিটি যেটা আমি নিজে দেখেছি সেটা হচ্ছে, একজন কন্ট্রাক্টর যিনি মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন কন্ট্রাক্টে কাজ করেন, রাস্তা বানানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ যারা পান টেন্ডারে বা টেন্ডারে ছাড়াও অনেক সময় অনেক কাজ দেওয়া হয়, তারা মাল্টিপল বিজনেস করেন। এটা স্বাভাবিক ব্যাপার, একজন মানুষ একাধিক ব্যবসা করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা খুব ভালো করে বুঝতে হবে। দেখুন, আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো। আশা করি ভিডিওটা দেখলে আপনারা অ্যাডভাইসটা খুব ভালোভাবেই নিতে পারবেন। একজন ক্লায়েন্ট আছেন আমার, মিস্টার রাম। তিনি একটি মিউনিসিপ্যালিটির কন্ট্রাক্টর, খুব ভালো কথা। তো তিনি একটা ট্রেড লাইসেন্স করেছেন রাম কন্ট্রাক্টর বলে। এইবার সারা বছর, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন 2025-26 সালে সারা বছর তিনি সেই মিউনিসিপ্যালিটি থেকে 12 লাখ টাকার কাজ করেছেন। তাহলে এই 12 লাখ টাকার উপর তিনি জিএসটি গভর্নমেন্টকে পে করেছেন। এখানে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা অন্য জায়গায়। সেটা হচ্ছে, ওনার আরেকটা বিজনেস আছে, সেই বিজনেসের যে টাকা সেটা তিনি এই কারেন্ট অ্যাকাউন্টে ঢুকিয়েছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, রাম কন্ট্রাক্টর এর জিএসটি ফাইলে টার্নওভার হচ্ছে 12 লাখ টাকা, কিন্তু রাম কন্ট্রাক্টরের যখন আমি কারেন্ট অ্যাকাউন্টের পাসবই বা স্টেটমেন্ট দেখছি, তখন দেখছি সেখানে টার্নওভার 80 লাখ টাকা। এবং এই যে 80 লাখ টাকার 12 লাখ টাকার ডিফারেন্স, এই টাকাটা কোথা থেকে এসেছে? অন্য ব্যবসার টাকা। সুতরাং যখন জিএসটি অফিসার আমাকে হিয়ারিংয়ে ডাকবে, আমাকে বলবে আপনার ব্যবসায় 80 লাখ টাকা টার্নওভার হয়েছে, তার মানে 12 লাখ টাকা আপনি মিউনিসিপ্যালিটিতে কন্ট্রাক্টর হিসেবে পেয়েছেন, ব্যালেন্স যে টাকাটা সেটা আপনি অন্য কোনো কন্ট্রাক্টরি বিজনেস থেকে পেয়েছেন, যার উপর আপনাকে সো অ্যান্ড সো রেটে জিএসটি দিতে হবে। এবার আপনি বুঝতেই পাচ্ছেন, এই যে ডিফারেন্স অফ টার্নওভার, এই ডিফারেন্স অফ টার্নওভারটা জিএসটি ডিপার্টমেন্টের কাছে এক্সপ্লেন করা যায় না যে এটা ওনার অন্য একটা বিজনেস যেখানে কোনো জিএসটি নেই। কারণ উনি গোড়ায় গলত করে রেখেছেন। ওনার যদি একাধিক বিজনেস থাকে, ওনার উচিত ছিল একাধিক ট্রেড লাইসেন্স নেওয়া এবং প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা আলাদা জিএসটি নম্বর নেওয়া। এখন যেহেতু একটা ব্যাংকের একটা কারেন্ট অ্যাকাউন্টে ওনার 2 রকম বিজনেস বা 3 রকম বিজনেসের টাকা ঢুকেছে, তাই যখন আমরা জিএসটি টার্নওভারের সঙ্গে ব্যাংকের টার্নওভারের ম্যাচ করাতে যাচ্ছি, তখন আমরা মিসম্যাচ দেখতে পাচ্ছি। সুতরাং বুঝতে পারছেন, এই বিষয় জিএসটি ডিপার্টমেন্টকে কোনোভাবেই কনভিন্স করা যায় না। আমি নিশ্চিত যারা ভিডিও দেখছেন এবং যারা কন্ট্রাক্টর, তারা অ্যালার্ট হয়ে যান, এই ধরনের কাজ করবেন না। যদি আপনার একাধিক ব্যবসা থাকে, সেটাকে প্রপার আইনগতভাবে রেকর্ড করা যায়, কিন্তু সেটাতে আপনারা করেন না। অনুরোধ করব, আপনারা এই ব্যাপারটায় একটু যত্নবান হন। দেখুন, দ্বিতীয় সমস্যা হচ্ছে, আমার যদি জিএসটি ফাইলের টার্নওভারটা কম হয়, আমাকে সরকারকে কম জিএসটি দিতে হয়। কিন্তু আমার ব্যাংক থেকে লোন নেওয়া আছে, আর প্রত্যেক বছর লোনের আমি কিছু গ্রোথ দেখতে চাই। মানে আজকে যদি আমার 10 লাখ টাকা লোন থাকে, পরের বছর আমি 2 লাখ টাকা এনহান্স করে 12 লাখ করতে চাই, তারপরের বছর 15 লাখ করতে চাই। তো সেটা করতে হলে আমার টার্নওভার বাড়াতে হবে। কিন্তু আমি যদি টার্নওভার বাড়াই, আমাকে জিএসটি দিতে হবে। এই দুই টানাপোড়েনের মধ্যে দেখা যায় যে আপনার ফাইল সেটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। একদিকে আপনি কম জিএসটি টার্নওভার ডিক্লেয়ার করছেন যাতে সরকারকে কম জিএসটি দিতে হয়, অন্যদিকে লোন নেওয়ার জন্য ইনকাম ট্যাক্স ফাইলে আপনি বেশি বেশি করে টার্নওভার শো করছেন। মিসম্যাচ হবে।
জেনে রাখুন আজকের দিনে ডেটা শেয়ার হয়। যদি জিএসটি ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে বলে যে মিস্টার এক্স তার ইনকাম ট্যাক্সের টার্নওভারটা কত আমাকে একটু বলুন, আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়ে দেয় যে ইনকাম ট্যাক্সের রেকর্ডে ওনার টার্নওভার 90 লাখ, জিএসটি ডিপার্টমেন্ট বলবে আমার হিসেবে তো টার্নওভার 12 লাখ, তাহলে এই ডিফারেন্সটা কেন হচ্ছে? ডাকো পার্টিকে এবং হিয়ারিং করো, নোটিশ ধরো। বুঝতে পারছেন সমস্যাগুলো কোন জায়গা থেকে আসে? আমি সমস্যা বলছি, সমাধান বলছি না। কেন সমাধান বলছি না? কারণ আপনারা যেখানে ফাইল করেন তাদের অ্যাডভাইস নিয়ে আপনি কাজটা করবেন। এই প্রত্যেকটা সমস্যারই সমাধান হয়, সমাধান করা যায়, আইনগতভাবেই সমাধান করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় কন্ট্রাক্টররা এই সমাধান করতে চান না। তারা একটু বিজনেসটাকে এথিক্যালি জায়গায় একটু আনএথিক্যালি টেনে নিয়ে যেতে পছন্দ করেন। সব কন্ট্রাক্টরকে বলছি না, কিছু কন্ট্রাক্টর ডেফিনেটলি 100% প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেন, কিন্তু একাধিক ক্ষেত্রে দেখা যায় তাদের অ্যাডভাইস দিলেও তারা সেটা মানেন না। কাজেই যদি কোনো রকম নোটিশ আসে তখন কিন্তু যারা কনসালটেন্ট তারা হাত তুলে দেয় যে আমি তো আপনাকে আগেই বলেছিলাম এভাবে ফাইল করছেন কেন। কিন্তু তাদেরকে সতর্ক করাটা খুব জরুরি। থার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, হঠাৎ হঠাৎ করে দেখা যায় যারা মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টর ফিক্সড ডিপোজিটের বহর বেড়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলি, গত বছর যে ব্যালেন্স শিটটা আছে সেই ব্যালেন্স শিটে দেখা গেল আপনার 40 লাখ টাকার ফিক্সড ডিপোজিট, এই বছর 80 লাখ টাকার ফিক্সড ডিপোজিট। তার মানে আপনার ফিক্সড ডিপোজিট যদি 40 লাখ টাকা বাড়ে তার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার 40 লাখ টাকা ইনকাম হয়েছে। ব্যাপারটাকে বুঝতে হবে, 40 লাখ টাকার টার্ন ওভার বেড়েছে কিন্তু নয়, 40 লাখ টাকা আপনার প্রফিট হয়েছে। প্রফিট হওয়াতেই আপনার সেই প্রফিটের টাকা দিয়ে আপনি এফডি করেছেন। তাহলে 40 লাখ টাকা যদি আপনার প্রফিট হয়, আপনি ভাবুন কত টাকা আপনার সেল বেড়েছে। তাহলে এই যে আপনার 40 লাখ টাকার হাইক হলো, সেটা কি অ্যাকাউন্টসে বা সেটা কি আপনার ফাইলে প্রপারলি রিফ্লেক্ট হয়েছে? যদি না হয় তাহলে কিন্তু এটা অ্যালার্মিং সিচুয়েশন। মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টরদের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হলো অ্যাসেট অ্যালোকেশন না করা। আমি বহু মিউনিসিপাল কন্ট্রাক্টরকে দেখেছি যারা ব্যাংকে 2 কোটি 5 কোটি টাকার ফিক্সড ডিপোজিট করে রেখেছে। দেখুন, মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টরদের কাছে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ করে তারা কন্ট্রাক্ট পান, হঠাৎ হঠাৎ করে তাদের ফান্ড প্রয়োজন হয়, এটা আমি মানি। এর জন্য তারা ব্যাংকে সিসি লোন বা ওডি লোন নিয়ে থাকেন। কিন্তু মুশকিল হচ্ছে আপনাদের অ্যাসেট অ্যালোকেশন একদমই ঠিকঠাক হয় না। আপনি ভাবুন, একটা খুব প্র্যাকটিক্যাল আপনাকে এক্সাম্পল দিই। আপনি ফিক্সড ডিপোজিট থেকে 6% ইন্টারেস্ট পান, আর আপনার ফাইলে যদি 30% ট্যাক্স হয় তাহলে 6% ইন্টু 30% মানে 1 টাকা 80 পয়সা ট্যাক্সে বেরিয়ে যায়। আপনি পান 4 টাকা 20 পয়সা। তো আপনি ব্যবসাদার মানুষ হিসেবে ভাবুন যে 100 টাকা খাটিয়ে আপনি যদি বছরে 4 টাকা 20 পয়সা পান, আপনি কি সেটা করবেন? তাহলে কি আমি বলতে চাইছি যে কখনোই ফিক্সড ডিপোজিট করবেন না? না, সেটা না। অ্যাসেট অ্যালোকেশন ঠিকভাবে করুন। অর্থাৎ আপনার যে পুঁজি আছে, যে ইনভেস্টমেন্ট আছে, সেটাকে শুধুমাত্র ব্যাংকে এফডিতে গচ্ছিত করবেন না। যখন যখন সময় সুযোগ আসবে আপনাকে তার মধ্যে থেকে কিছু সোভরেন গোল্ড বন্ডে ইনভেস্ট করতে হবে, কিছু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে, কিছু কর্পোরেট এফডিতে ইনভেস্ট করতে হবে, যাতে করে প্রপার ওয়েল ডাইভার্সিফাইড অ্যালোকেশন থাকে। মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টরদের আরেকটা গুরুত্বপূর্ণ ল্যাকুনা যেটা আমি বলবো সেটা হচ্ছে তাদের ওল্ড এজ ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকে না। তারা জানেন যে আমরা মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টর, আমাদের তো বয়সের কোনো ব্যাপার নেই, আমরা 70 75 বছর বয়স অবধি কাজ করব, খুব ভালো কথা। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমি আপনাকে বলছি, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি 65 বা 70 বছরের পর আপনার শরীর ভেঙে যাবে, আপনি মেন্টাল প্রেশার নিতে পারবেন না। আপনি আগে যদি 30টা কাজ করতেন, এখন আপনি 10টা কাজ করবেন। আপনি নিজেই নিজের ব্যবসা কমিয়ে দেবেন, কারণ আপনি চাপ নিতে পারছেন না। এবার ব্যবসা কমিয়ে দিলে ইনকাম কমবে, কিন্তু ইনকাম কমলে তো হবে না, কারণ আপনার দিনকে দিন খরচ বাড়ছে। কাজেই যখনই আপনি যদি একজন মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টর হন, 50 বছর বয়স হলে একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে বসুন, বসে এরকম করে ফাইন্যান্সিয়াল প্ল্যান করুন যাতে করে 10 বা 15 বছর পর, অর্থাৎ যখন আপনার বয়স 65 বা 70 হবে, তখন যেন প্রতি মাসে রেগুলার একটা পেনশনের মতো আপনি ব্যবস্থা করতে পারেন। সেটা এলআইসি পেনশন হতে পারে, অ্যানুইটি পেনশন হতে পারে, এসডব্লিউপি হতে পারে, এনপিএস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা ঠিকমতো করুন, কারণ আপনার অবর্তমানে যদি আপনার নেক্সট জেনারেশন এই বিজনেসে না আসে, তাহলে কিন্তু আপনার পরিবারের আর্থিক সমস্যা হতে পারে।
আমি এই ভিডিওতে আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমার এই ভিডিও বানানোর একটাই টার্গেট, সেটা হচ্ছে আপনাকে ভয় দেখানো নয়, সতর্ক করে দেওয়া যে সামনের দিনগুলোতে বিভিন্ন জায়গা থেকে প্রবলেম আসতে পারে। সুতরাং আপনারা সেই মতো ফিনান্সিয়াল প্ল্যানিং, ইনভেস্টমেন্ট প্ল্যানিং এবং বুকস অ্যাকাউন্টস যেটা রয়েছে সেটাকে ঠিকঠাক মেনটেন করুন। না হলে সমস্যা হলে যিনি কনসালটেন্ট তিনি আপনার থেকে ফিজ নেবেন, আপনার লিগ্যাল কেসে প্রচুর টাকা খরচ হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আর প্রথমবার যদি আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি একজন মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টর হন এবং মনে করেন আমার এই ভিডিও থেকে সত্যি আপনি কিছু ইউজফুল ইনফরমেশন পেয়েছেন, দয়া করে নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা আমাকে জানাবেন। আপনার মতামতের উপর ভিত্তি করে আমি পরের ভিডিও বানাবো। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইউজফুল ইনফরমেশন নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ।